একটি আলোচনা হচ্ছিল যে আসলে এক ধরনের সংস্কারের জন্য এই সরকার কাজ করছে, নানা রকম সংস্কার কমিটি গঠন করছে। আগামী 15 তারিখ বাদে সংস্কার কমিটি তার সংস্কার প্রস্তাবগুলো হাজির করবে। আসলে আমরা 5ই আগস্টের পরে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে কেবলমাত্র আমাদের দেশটা আগের ধারায় নয়, আমরা পরিপূর্ণ একটা খোল নলচে পাল্টে দিতে চাই, নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত দেশে দেখতে চাই, যেখানে ফ্যাসিস্টরা ক্ষমতায় গিয়ে আবার ফ্যাসিস্টরা হয়ে না ওঠে। কিন্তু বিএনপিকে দেখছি যে তারা নির্বাচনের দিকে খুব বেশি ঝুঁকে পড়ছে। বিএনপির মহাসচিব, আপনার নেতা, তিনি একটি বক্তব্য দিয়েছেন, ভোটের অধিকার রক্ষায় প্রয়োজন আবার 5ই আগস্টের মতো জনগণকে রাজপথে নামবার তিনি আহ্বান জানিয়েছেন। কি এমন প্রয়োজন হলো যে 5 মাসের মাথায় আবার ভোট ভাতের জন্য 5ই আগস্টের মতো রাজনীতি, মানে একটা অভ্যুত্থান বা আন্দোলনের প্রয়োজন হয়ে পড়ছে? অন্যদিকে আমরা বিএনপিকে শুনছি যে সরকারকে বিএনপি সহায়তা করে যাবে, এই সরকার বিএনপিরও সরকার। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি মিলেনিয়াম টেলিভিশনের দর্শকদের কাছে। এখানে আমি একটু লেটে চলে আসছি আপনার এখানে, বিশেষ করে আমাদের বড় ভাই মোহন ভাইয়ের কাছে, যে উনি কথা বলছিলেন, বাট আমি শুনছিলাম উনি যা বলছিলেন। অনেক জ্ঞান গর্ভ, অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, রাজনীতির মানুষ, রাজনীতির সাথেই ছিলেন এবং রাজনীতি সরকারের সাথে ছিলেন। জাতীয়তাবাদের রাজনীতিতে উনি বিশ্বাস করেন এবং অনেক কিছু উনি জানেন, বুঝেন। আজকে ওনার বক্তব্যগুলো শুনছিলাম এবং আপনি যে কথা বলছেন যে আমাদের পার্টির মহাসচিব জনগণকে আবার রাজপথে নামার আহ্বান জানিয়েছেন, একটু বোধহয় কারেকশন করতে হবে। উনি আহ্বান জানাননি, উনি বলেছেন যদি সংস্কার এবং নির্বাচন নিয়ে কোনো গড়িমসি করা হয়, অর্থাৎ জনগণের যে আকাঙ্ক্ষা বাংলাদেশকে একটি ফেসিবাদী সরকারের পর একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের যে মানুষের যে দাবি, জনগণের যে দাবি, সেই দাবি পূরণে যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে সেই সরকারের বিরুদ্ধে জনগণকে আবার 5ই আগস্টের মতোই রাজপথে নেমে আসার কথা উনি বলছেন। এখনো আহ্বান করেননি, কিন্তু আহ্বান করতে পারেন। আমি সেই প্রয়োজনীয়তার কথা তিনি বলেছেন, প্রয়োজনের যদি পড়ে। আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি মোহন ভাই যেহেতু অনেক কথা বলেছেন, সেই কথাগুলো নিয়ে আমি কথাগুলো বলছি উইথ ডিউ রেসপেক্ট। উনি বলেছেন সংস্কারের কথা। আর সংস্কার একটি শব্দ, রিফরমেশন। রিফরমেশনটা আসলে হচ্ছে যে পুরনো ধাঁচের থেকে নতুন কিছু করার নামই হচ্ছে সংস্কার। আর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশ আর আজকে 2024-এর বাংলাদেশ তো এক না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার করতেই হবে। অর্থাৎ বৈশ্বিক যে বিপ্লব হয়েছে সারা বিশ্বব্যাপী, তার সাথে সামঞ্জস্য করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করার নামটাই হচ্ছে সংস্কার। আপনি তো বসে থাকতে পারবেন না যে 71 সালে বাংলাদেশ যা ছিল আমরা সেটা নিয়েই বসে থাকবো, সেটা হতে পারে না। কিন্তু চলছে তো 200 বছর ব্রিটিশের অনেক আইন কানুন কিন্তু আমরা এখনো চালাচ্ছি, পাল্টাইনি, সংস্কার হয়নি। সেই সংস্কার প্রক্রিয়াটা কিন্তু কোনো সময় দিয়ে 6 মাস, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এরকম বলে কিন্তু আপনি সংস্কার করতে পারবেন। চলমান প্রক্রিয়া। 5 বছর পরে গিয়ে আবার নতুন সংস্কার করতে হবে। অর্থাৎ বিশ্বের সাথে তাল মানানোর জন্য আপনাকে এই কাজগুলো করতেই হবে। প্রশ্ন হচ্ছে যে এই কাজটা কে করবে? আমার বড় ভাই বলছেন যে বিএনপি এতদিন 17 বছর দেরি করতে পারলো, আর 2 বছর কেন পারবেন না? আমি সেই 2 বছরের সংস্কারের প্রশ্নে আমার একটাই বক্তব্য, ওনারা কি সংস্কার করবেন আমরা 4 মাসে কিন্তু তার কোনো ছিটাফোটা কিছুই আমাদের চোখে পড়ে নাই। ওনারা বলছেন এই মাসের শেষে সংস্কার কমিটি করেছে, 15টা কমিশন করেছেন। 4 মাস পরে ওনারা বলছেন 31শে ডিসেম্বর ওনারা বলবেন কি সংস্কার। 15 জানুয়ারি বোধহয় গেছে, এখন এটা একটু পিছিয়ে জানুয়ারিতে গিয়েছে। আমি আশা করতেছি যে জানুয়ারি মাসের মধ্যেই হয়তো ওনারা সেটা ঘোষণা করবেন। আমরা সেটাকে স্বাগত জানাই। আমাদের দলের অ্যাক্টিং প্রেসিডেন্ট এবং দলের পক্ষ থেকে এই সরকারকে বলেই দেওয়া হয়েছে যে এটা হচ্ছে আমাদেরই সরকার। এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে বিএনপি ব্যর্থ হবে। সুতরাং এর থেকে বড় কোনো ম্যান্ডেট কিন্তু আসলে কিন্তু আপনাদের সরকারের বিরুদ্ধে আবার এই প্রয়োজনীয়তা কেন আসছে যে 5 আগস্টের মতো প্রয়োজন আবার রাস্তায় নামতে হবে? সরকার যদি আপনাদের হয়ে আমরা এত বড় একটা জন আকাঙ্ক্ষার সাথে সমর্থন করে, সংস্কারের সাথে সমর্থন করে আমরা এই সরকারকে যেখানে নিরঙ্কুশ সমর্থন দিলাম। বাদল ভাই, আপনি যদি একটু নির্ভয় দেন, আমি খোলামেলা কিছু প্রশ্ন করতে পারি আপনাকে? আমরা বিএনপিকে বলা হচ্ছে যে বিএনপি যে চরিত্র অতীতের আমলে বিএনপির সময় দেখেছি, কিন্তু এই যে 5ই আগস্টে পরিবর্তনের পরে কোনো ইতিবাচক মাঠ পর্যন্ত বা ইতিবাচক কোনো কিন্তু পরিস্থিতি বা চরিত্র বিএনপি প্রত্যক্ষ করছে না সাধারণ মানুষ। আমরা পত্রপত্রিকায় দেখছি যে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চলছে, বাজার দখল চলছে, সিন্ডিকেশনে এখন বিএনপি জড়িয়ে গেছে বলা হচ্ছে কোথাও কোথাও। এবং মহিউদ্দিন ভাই যেটা বলছিলেন যে 1500 বোধ হয় নাকি নেতা কর্মীদের তৃণমূল পর্যায়ে প্রায়,
তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তাহলে এই বিএনপি লইয়া আসলে জাতি কি করবে সামনে নির্বাচনে গিয়ে? যদি আগের মতোই যদি একই অবস্থায় থাকে, তাহলে তো 5ই আগস্টের শেখ হাসিনা সরকার খারাপ কথাই ছিল। হ্যাঁ, আপনার প্রশ্নটা একদমই একটা খুব যুক্তিযুক্ত প্রশ্ন। প্রশ্নটা আমি নাও বলবো না, হাও বলবো না। মাঝামাঝি জায়গায় থেকে আমি যেটা বলতে চাচ্ছি, বিএনপি কিন্তু এখন সরকারে না। বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো না থাকতেই যে হ্যাঁ, না থাকতেই যে দখলদারি চলতেছে, সরকারে গেলে কি করবে? বিএনপির তৃণমূলের কিছু কিছু নেতা কর্মী বিভিন্ন জায়গায়, যেমন ধরেন বাজার, হাট, ঘাট, এরকম বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করছে অথবা দখলদারিত্ব করছে। এখন বিএনপি রাজনৈতিক দল হিসেবে কি করতে পারে? এই অবস্থানটাকে বিএনপি তৎক্ষণাৎ অভিযোগ হওয়ার সাথে সাথে যার বিরুদ্ধে অভিযোগ আসতেছে তাকে সাথে সাথে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দলের পক্ষ থেকে তাকে অভিযোগটাকে যাচাই বাছাই না করেই তার উপরে আপনার চিরাঙ্গের একজন স্বনামধন্য নেতা, তিনি তার কি ব্যবস্থা না হয়েছে? তাকেও সুকোজ করা হয়েছে। শুনেন, তিনি গাড়ি নিয়ে গাড়ি বহন নিয়ে গিয়েছিলেন অন্যের গাড়ি। সদস্য সালাউদ্দিন সাহেবের কথা বলছেন। উনি যখন এয়ারপোর্ট থেকে নামার পরে ওনাকে যখন সবাই একটা গাড়িতে তুলেছেন, উনি কিন্তু ওই অবস্থাতে হাজার হাজার জনগণের সামনে আমি কোন গাড়িতে উঠলাম না এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যে প্রশ্নটা আমরা করছি, বাস্তবতা কিন্তু ভিন্ন থাকে। আমরা তো রাজনীতি করি। মোহন ভাই, আপনার রাজনীতি এটা সম্পর্কে আমি বলি। আসলে সালাউদ্দিন ভাই যে এই ব্যাপারটা ঘটছে, সালাউদ্দিন ভাইয়ের এটা কোনো আইনও ভঙ্গ করেন নাই, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন নাই। ওনাকে বলা হয়েছে ভাই এই গাড়িতে ওঠেন, উনি উঠে গেছে। গাড়িটা কি কালু মিয়ার না, ধলু মিয়ার না, সোনা মিয়ার না, রূপা মিয়ার, এটা দেখার তো সময় না। কিন্তু অভিযোগটা এমন ভাবে বলা হচ্ছে না জানি কি করে মনে হয় সালামের এজেন্টার কি উনি। তার মানে ভাই বাদল ভাই, তৃণমূল পর্যায়ে যারা করছে তারাই করছে আসলে, এখানে আমার জাতীয় পর্যায়ের নেতা বা দায়িত্বশীল কোন নেতার সংশ্লিষ্টতা এখানে নেই। মানে তারা আসলে ভালো হয়ে গেছে বিএনপি। মাঝামাঝি থেকে আপনাকে উত্তরটা আমাকে দিতে হবে। যার বিরুদ্ধে অভিযোগ আসতেছেন, আমার দল সেই অভিযোগটাকে আমলে নিচ্ছেন কিনা এবং তার বিরুদ্ধে কোন রকমের অ্যাকশন নিচ্ছেন কিনা এটা আমাকে দেখতে হবে। এ পর্যন্ত যতগুলো অভিযোগ অ্যাক্টিং প্রেসিডেন্টের কাছে গিয়েছেন, দলের কাছে গিয়েছেন, প্রত্যেকের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হয়েছে। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, এ পর্যন্ত 5ই আগস্টের পর থেকে আমাদের নেতা যতগুলো বক্তব্য দিয়েছেন, একটা বক্তব্য বিরুদ্ধে যারা কট্টর সমালোচক তারা কেউ তার বিরুদ্ধে কিন্তু কথা বলেনি, পজিটিভ কথা উনি বলেছেন। এবং উনি কঠোরভাবে হুঁশিয়ারি করে দিয়েছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না। এবং আমি মোহন ভাইকে বলবো যে এরকম যদি কিছু থাকে আপনি বলেন যে আমার নেতা এই জায়গাতে এই ভুলটা করছেন, আপনারা বলেন এই জায়গাতে এই ভুলটা করেছেন। আমরা কি করতে পারি? আমরা প্রতিনিয়ত, উনি যেমন বলেন আমরাও বলি, বা আমাদের মতো বিএনপির দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকটা নেতার উচিত হচ্ছে এই অবস্থার পরিপ্রেক্ষিতে নেতা কর্মীরা যাতে কোনো ভুল না করেন। আপনাকে আমি কেন ভুলটা করেন একটু হেল্প দিচ্ছি। ভুলটা এই কারণে করছেন যে 17টা বছর ওরা ব্যবসা বাণিজ্য চাকরি এলাকায় তার থাকতে পারে না, তার যে জমি জমা দখল হয়ে গেছে, ওরা কিভাবে তার পরিবার পরিজন পালছে। আপনি তো নেতারা, সাধারণত নেতারা কর্মীদেরকে, তৃণমূলের নেতা কর্মীদেরকে কিছু কিছু হেল্প করেন, সেই নেতারাও পালিয়ে গেছেন, তারাও হেল্প করতে পারেন নাই। ওদের করুণ অবস্থা যদি আপনি মাঠে ময়দানে গিয়ে সত্যিকার অর্থে দেখেন, তখন আপনি ওদের ব্যথাটা বুঝতে পারবেন। আর একটা ব্যাপার, 71 সালের পর থেকে, আমি 71 সালের আগে বলতে পারবো না, এটা অন্যভাবে একটু বলে, অন্যরা বলে যে কেউ কেউ বলার চেষ্টা করেন যে 15 বছর তারা অভুক্ত ছিল, খায়নি পায়নি, পরে তারা খাওয়ার জন্য পাওয়ার জন্য খুবই উদগ্র হয়ে গেছে। এটা কিছুটা সত্যি, কিন্তু কিছুটা এরকম, যেমন ধরেন একটা বাজার যারা দখল করতো, আওয়ামী লীগের লোকজনরা করতো, ওরাই আবার ডেকে নিয়ে বলছে তোমরা এখন করো। কিন্তু যে ছেলেটা করছে ও হয়তো অতটা, ওর দায়িত্ব বা ওর বোঝার জায়গাটা অত স্ট্রং হয় না যে এই কাজটা যে অনুচিত, বা এই কাজটা করলে অনৈতিক কাজ, বা এই কাজটা করলে দলের বদনাম হবে। এখন প্রতিনিয়ত আমরা প্রচার করছি, দল প্রচার করছেন, কেন্দ্রীয় নেতা প্রচার করছেন, প্রত্যেকে প্রচার করছেন। বাদল ভাই আবার আসবো, যেহেতু অনেকক্ষণ ধরে কথা বলেছি মোহন ভাইয়ের কাছে, আপনার কাছে আরেকটু জানতে চাই যে ডক্টর ইউনূসকে আসলে কতদিন সময় দিতে চায় বিএনপি, একটু যদি আমি প্রশ্ন করি। আমি এই প্রশ্নটা আমি মোহন ভাইয়ের কথা ধরেই বলছি। আসলে উনি কতদিন চান, উনি কি সংস্কার করবেন সেটাই তো বলেন না। উনি দেখেন, আমি আবারও বলছি, না সংস্কার ক্ষেত্রগুলো তো তিনি নানা ক্ষেত্রে চিহ্নিত করেছেন, আমরা বলেছি সংবিধান সংস্কার হবে, আনুষ্ঠানিকভাবে নির্বাচন সংস্কার হবে, আনুষ্ঠানিকভাবে দলীয়ভাবে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। আজ পর্যন্ত সেই 31 দফা সংস্কার প্রস্তাব এটা ঠিক না বেঠিক, বা এর বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল, বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী, আপনাদের কোনো মিডিয়া, বা আমাদের মতো কট্টর সমালোচক, আমাদেরকে ভালোবাসেন, ভালো হওয়ার জন্য যারা প্রতিনিয়ত সবক দেন, তার মধ্যে আমাদের মোহন ভাই একজন, যিনি দলের ভালোর জন্য হয়তো কথা বলেন, কিন্তু তারাও কিন্তু কেউ 31 দফার বিরুদ্ধে কেউ কোনো কথা বলেন নাই। আমার প্রশ্ন হচ্ছে
যে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা সত্যিকার অর্থে একটি সংস্কার প্রস্তাব দিয়েছেন আনুষ্ঠানিকভাবে। আমরাও চাই বর্তমান সরকার একটা সংস্কার প্রস্তাব দিক, সেই কাজগুলো করার জন্য তারা একটা টাইম ফ্রেম দেন। একটা কথা আমি আপনাকে বলি, একভাবে তো আসলে 25-এর মানে 26-এর মাঝামাঝি মধ্যে নির্বাচন হবে এরকম এক ধরনের তো বক্তব্য আসছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে ডিসেম্বর 25 ডিসেম্বর অথবা 26-এর যদি বেশি পরবর্তীতে সচিব এসে আবার আরেক কথা বললেন। না, এখানে অপব্যাখ্যা হয়েছে, ভুল ব্যাখ্যা হয়েছে। কেন? ইউনূস সাহেব বলছেন যে ডিসেম্বর 25 অথবা 26-এর প্রথমার্ধ মানে 30 জুন। আর ওই তার প্রেস সচিব কিন্তু 30 জুনের কথাই বলছে, 30 জুনের মধ্যে, কিন্তু সেটা 29 জুন হইতে পারে, আবার 29 জানুয়ারি হইতে পারে। ঠিক আছে, আমি এগ্রি করলাম, কিন্তু ঠিক আছে, এটা ডক্টর ইউনূসের কথা। কিন্তু ডক্টর ইউনূসকে যিনি নিয়োগ করেছেন, অর্থাৎ ছাত্ররা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নায়ক, ডক্টর ইউনূসের ভাষায় তারাই তো তার নিয়োগকর্তা, তারা কিন্তু বলছেন যে এই যে গণহত্যার যদি বিচার না হয়, সংস্কার না হলে নির্বাচন নয়। আর যতদিন পর্যন্ত সংস্কার হবে না, গণহত্যার বিচার হবে না, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তার বিচার বাস্তবায়ন করা, গণহত্যার বিচার বাস্তবায়ন করা, সংস্কার করা, তারা এই কথা বলেছেন। আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা। আমি কি আপনাকে একটা কথা বলতে পারি যে রাষ্ট্র কি কোন সাংবিধানিক কাঠামোতে চলছে নাকি বিপ্লবী সরকার চালাচ্ছে? এখন সংবিধানের অধীনেই তো চলছে। সুতরাং এই যে সাংবিধানিক বইটা আমার বড় ভাই নিয়ে আসছেন স্বাধীন, আপনি যখনই সাংবিধানিক সরকার চলছে তখনই কিন্তু অনেকগুলো কোশ্চেন মার্ক। এই সরকারের প্রত্যেকটি কর্মকাণ্ড যদি সাংবিধানিকভাবে বৈধতা নিতে চান, তাহলে সামনের নির্বাচনে নির্বাচিত সরকার পার্লামেন্টে এই সব কর্মকাণ্ডের বৈধতা দিতে হবে। এটা যদি সত্যি হয় তাহলে আপনাকে বলতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ড যদি সাংবিধানিকভাবে বৈধতা দিতে হয়, তাহলে নির্বাচন একটা ভাইটাল। এখানেই বিপদ। ফরহাদ মাদার বলছেন যে এক ধরনের সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটে গেছে অলরেডি সরকারের মধ্যে। ফরহাদ মাদার বলেছেন এটা, অর্থাৎ এই যে সংবিধানের দোহাই দিয়ে আসলে যে এক ধরনের প্রতিবিপ্লব হয়ে গেছে, খুব বেশি পুরো পরিবর্তন আনা হচ্ছে না বা হবে না, এবং ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো মরিয়া হয়ে গেছে। এখন তারা নির্বাচনের গেমের দিকে চলে যাবে, ফলে যা দেশ যে অবস্থায় ছিল সেটাই থাকবে।